হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা এন্ট্রাম নামে একটা হরর ডকুমেন্টারি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তো যাই হোক, এন্ট্রাম সিনেমাটার একটা বিশাল ব্যাক স্টোরি রয়েছে এবং এই সিনেমাটিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত সিনেমা বলা হয়ে থাকে। এবং আজকে যে সিনেমাটা আমরা এক্সপ্লেন করব, এটা কিন্তু তৈরি হয়েছিল 2018 সালে এবং 2019 সালের নভেম্বরে আমেরিকাতে পাবলিশড হয়েছিল। বাট অ্যাকচুয়াল যে এন্ট্রাম সিনেমাটি ছিল, এটা তৈরি করেছিল হচ্ছে হাঙ্গেরি এবং ওই সিনেমাটি তৈরি হয়েছিল হচ্ছে 1980-র দশকে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে 1980-র দশকে এই সিনেমাটি যখন রিলিজ হয়েছিল তখন এমন কিছু ঘটনা প্রবাহ ঘটেছিল যার কারণে এই সিনেমার অ্যাকচুয়াল যে ভার্সন সেটা বর্তমানে পৃথিবীর ইতিহাসেই নেই। মানে কোথাও এটার অ্যাকচুয়াল সিনেমাটি পাওয়াই যায়নি, কিন্তু ওই সিনেমার উপর ভিত্তি করে এই সিনেমাটিকে রিক্রিয়েট করা হয়েছে। তো খুব সংক্ষেপে যদি এই সিনেমাটির আমরা ব্যাক স্টোরি সম্পর্কে বলি, তাহলে যেটা বলতে হবে, আজকে যে আমরা সিনেমাটা দেখবো যেটা 2018 সালে তৈরি হয়েছে, এটা মূলত ওই মেন যে সিনেমাটা ছিল তার উপর নির্মিত একটা ডকুমেন্টারি সিনেমা। মানে ডিসকভারি চ্যানেলে আমরা যেরকম একটা কাহিনীর উপর ডকুমেন্টারি দেখি সেরকম একটা সিনেমা। মানে অ্যাকচুয়াল সিনেমার মজা এখানে আসলে পসিবল নয়। এখানে জাস্ট ওই আসল সিনেমাটার ইতিহাস তুলে ধরা হয়েছে। তো 2018 সালে যে সিনেমাটি তৈরি করা হয়েছে সেখানে ডকুমেন্টারিতে যে রিপোর্ট গুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে এই সিনেমার যে ফার্স্ট কেসটি ছিল, যেটা হচ্ছে 1969 সালে এই সিনেমা যখন প্রথমবারের মতো হাঙ্গেরির রাজধানীর বুদাপেস্টে একটা সিনেমা হলে দেখানো হয়েছিল, তখন সেই সিনেমা হলে আগুন লেগে গিয়েছিল এবং 36 জন মারা গিয়েছিল। এবং তদন্তকারীর ভাষ্য মতে অধিকাংশ আগুনই ছড়ায় হচ্ছে প্রোডাকশন রুম থেকে, মানে যেখানে আর কি তোমার ওই সময় হলের যে লাইট গুলো চলতো ওখানে তো আগুন জ্বলতো, সেখান থেকে আগুন ধরতো। কিন্তু এই কেসটাতে আগুন ধরেছিল হচ্ছে অডিয়েন্সদের মধ্যে থেকে, মানে অডিয়েন্সদেরই কেউ আগুনটা লাগিয়েছিল। আর এর পরের কেসটা আসা হচ্ছে 1988 সালে, যখন এই সিনেমাটি আবার নতুন করে ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়ার জন্য সাবমিট করা হয়। কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের সবাই এই সিনেমাটিকে রিজেক্ট করে। কিন্তু এর ফলে যেটা হয়, ওই ফেস্টিভ্যালের যেসব মনে করো তোমার নির্বাচক ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহজনকভাবে মরতে শুরু করে। যেমন একজন কফি খেতে খেতে স্ট্রোক করে মরে যায়, আরেকজন ইলেকট্রিক শক খেয়ে মরে, আর 3 নম্বর জন মরেছিল হচ্ছে পানিতে গোসল করতে গিয়ে মাছের কামড় খেয়ে, হাঙ্গরের কামড় খেয়ে। আর এর সর্বশেষ কেসটা আসা হচ্ছে 1993 সালে। এবং এই সিনেমাটি যখন আবারও থিয়েটারে চালানো হয়, সবাই সিনেমাটাকে প্রথমে খুব এনজয় করছিল, কিন্তু মাঝখানে হঠাৎ করে কি হয়, সবগুলো মনে করে যে দর্শক উত্তেজিত হয়ে যায় এবং থিয়েটার থেকে দ্রুত পালিয়ে যেতে চায়। আর এরপর দেখা যায় যে থিয়েটারের দরজা লক। নর্মালি থিয়েটার অন হলে দরজা লকই থাকে আর কি ওইসব দেশে। তো এর ফলে কি হয়, যারা দর্শক ছিল তারা অনেক বেশি প্যানিক হয়ে যায়। আর ওই প্যানিক হয়ে যে হলের মধ্যে যে ছোটাছুটি করেছিল দর্শক, তার কারণে অনেকে মনে করো ঠেলা ধাক্কা লাথি খেয়ে মারা গিয়েছে। আর এরপর যখন পুলিশ তদন্ত করে তখন জানা যায় যে প্রত্যেকটা দর্শকদের মধ্যে এলএসডি নামের একটা ড্রাগস পাওয়া গিয়েছে। এই ড্রাগসটার নাম হয়তো খুব সম্প্রতি আমরা শুনেছি, কিন্তু ওই দেশে তখন এলএসডি ছিল। এবং এই এলএসডি হচ্ছে এমন ডেঞ্জারাস একটা ড্রাগ যেটা ভেতরে ঢুকলে ভেতরে এনজাইটির পরিমাণ অনেক বেড়ে যায়। তো যাই হোক, এরপর তদন্ত করে পুলিশ দেখতে পায় ওই থিয়েটারে যে একজন কর্মী ছিলেন যে আর কি পপকর্ন বিক্রি করতেন, তিনি বাটারের মধ্যে এলএসডি ড্রাগস মিশিয়েছিলেন যাতে তার পপকর্নটা বিক্রি বেশি হয়। কিন্তু এর ফলে কি হয়েছে, প্রায় 17 জন মানুষ মারা গিয়েছিল। আর তারপরে এই সিনেমাটিকে আনঅফিসিয়ালি একটা অভিশপ্ত সিনেমা বলা হয়ে থাকে। এবং এরপর থেকে এই সিনেমাটার যে অ্যাকচুয়াল ফিল্মটা মানে কপিটা, এটা পুরোপুরি নিখোঁজ হয়ে যায়, যে কারণে ইউরোপ আমেরিকার মানুষ এই সিনেমাটিকে একটা কাল্ট ক্লাসিক মুভি হিসেবে ঘোষণা দিয়ে দেয়। কিন্তু এরপর 2015 সালে আমরা যে সিনেমাটা দেখবো, এই ভার্সনের সিনেমার প্রডিউসার একটা পুরনো অকশন থেকে এই ফিল্মের সেই রিলগুলো আবার পেয়ে যান। এবং এই রিলগুলো পেয়ে তিনি যেটা করেন, যারা হিস্টোরিয়ান এক্সপার্ট রয়েছে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানে এবং বিজ্ঞানী যারা বিজ্ঞানসম্মত এটার ব্যাখ্যা দিতে পারবে, তাদের দুজনকে ইউজ করে ওই সিনেমাটিকে রিক্রিয়েট করে একটা ডকুমেন্টারি বানাতে চেষ্টা করেন। কিন্তু তারা যে রিলটা পেয়েছিল সেই সিনেমার মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত ছবি ছিল এবং আওয়াজ ছিল। এবং এই সিনেমাতে এমন কিছু দৃশ্য ছিল যেগুলো আসলে 1980 দশকে তৈরি করা সম্ভব ছিল না, মানে এত হরর দৃশ্য ছিল। আর এরই সাথে ওই সিনেমার মধ্যে যেসব সাউন্ড গুলো ছিল সেগুলোর সাথে বাস্তবে কোনো মিলই ছিল না, মানে এই ধরনের সাউন্ড এর আগে কখনোই শোনা যায়নি। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে এই সিনেমার ফুল অংশ কখনোই পাওয়া যায়নি, মানে ওই রিলের মধ্যে ছিলই না। তো যাই হোক, যতটুকু পাওয়া গিয়েছিল ততটুকু থেকে সায়েন্টিস্ট এবং যে এক্সপার্ট ছিল তারা বলেন যে এই সিনেমাতে এমন সব সাউন্ড ইফেক্ট বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে যেগুলো মানুষের ব্রেন নিউরনকে উত্তেজিত করে তোলে। আর তাছাড়া এই মুভির যে রিল ছিল সেটার উপরে নাকি বিভিন্ন ধরনের সিম্বল ছিল, আর ওই সিম্বল গুলো ছিল শয়তানকে আহ্বান করার জন্য। মানে পরিচালক যে সিনেমাটি তৈরি করেছিল সে এরকম একটা প্ল্যান করেছিল যাতে অ্যাকচুয়ালি মানুষ ভয় পায়, শয়তান যাতে সত্যি সত্যি আসে। তো যাই হোক, এই মুভি অনুসারে অ্যাসরত নামের একটা শয়তান রয়েছে এবং এই সিনেমার শেষে অ্যাডাম এবং ইভের দিকে ইশারা করা হয়েছে যে কিভাবে ডেভিলরা টেম্পটেশনের মাধ্যমে তাকে মেরে ফেলেছিল। আর তাছাড়া এই সিনেমা নিয়ে অনেক নিউজ হয়েছে যে সিনেমা দেখতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, সিনেমা দেখতে গিয়ে ভয় পেয়ে কেউ মারা যায়নি। সিনেমা দেখতে গিয়ে এমন এমন কিছু ঘটনা ঘটেছিল, যেমন ড্রাগস ছড়ানো, আগুন ধরানো, এইসব কারণে মারা গিয়েছে। আর এই কারণে অনেকে মনে করেন যে এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা সিনেমা, বাট অ্যাকচুয়ালি এটা এরকম নয়। তো ওটা কিরকম সিনেমা ছিল চলো আমরা সবাই দেখে আসি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকতে পারে, আমি নিশ্চিত নই। থাকলে যেটা তোমরা করবে কি ডিসক্রিপশনে যাও, এখনই ডিসক্রিপশন থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও, তাহলে তোমাদের কোনো কষ্ট হবে না। আর বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি, না থাকলে তো ডাইরেক্ট মূল ভিডিওতেই চলে যাবো। আজকে আমি মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে বলবো। মোস্ট প্লে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ, তো যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এখনই রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস। তাছাড়াও সাইন আপ করে আমার প্রোমো কোড WIN150 ব্যবহার করলে পাবেন আরো
টাকা ফ্রি বোনাস। মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস, সাথে থাকছে সাপ্তাহিক 10% ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। আপনার জন্মদিনকে আরো স্মরণীয় করতে মোস্ট প্লে দিচ্ছে 2000 টাকা পর্যন্ত জন্মদিন বোনাস। আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন, অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। তো যাই হোক, এই সিনেমাটি যখন শুরু হয় তখন আমরা এই সিনেমার প্রধান দুটি ক্যারেক্টারকে দেখতে পাই, যার একজনের নাম হচ্ছে ওরালি, মানে বোনের নাম, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নেথান। আর এখানে উল্লেখ আবার আমি বলে রাখছি, এটা কিন্তু অরিজিনাল সিনেমাটা নয়, 2018 সালের সিনেমাটা। তো যাই হোক, আমরা দেখতে পাই ওদের পাশে একটা কুকুর রয়েছে যার নাম হচ্ছে ম্যাগজিন, এবং এখানে নেথানকে মানে ওই বাচ্চা ছেলেটাকে বোঝানো হচ্ছে তোমার কুকুরটা অনেক অসুস্থ, ওকে ঔষধ দিতে হবে। কিন্তু আমরা দেখি সেখানে কুকুরটাকে ড্রাগস দেওয়া হয় এবং এই ড্রাগসে কুকুরটি মারা যায়। আর ওদের পেছনের ব্যাকগ্রাউন্ডে একটা ছবিতে লেখা ছিল যে সব কুকুররাই মারা যাওয়ার পরে স্বর্গে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কুকুরটার মৃত্যুর পর ওদের মা গাড়িতে করে ওদেরকে নিয়ে ফিরছিল। তো নেথান নামের ওই ছেলেটি তখন জিজ্ঞাসা করে, মা আমার কুকুর কি স্বর্গে গিয়েছে? তখন ওর মা বলে, না, ম্যাক্সিন খুব খারাপ কুকুর ছিল, ওই জন্য নরকে গিয়েছে। তো এখানে লক্ষ্য নেথান তার কুকুরকে এত বেশি ভালোবাসতো যে ও ইনস্ট্যান্টলি শক খেয়ে যায় এবং তখনই ওর ভীষণে ও অদ্ভুত কিছু দেখতে থাকে। যেমন প্রথমে দেখতে পায় যে গাড়িটা একাই চলছে, ওর মা গাড়িতে নেই, এবং দেখতে পায় ওর বোন বেহুশ হয়ে পড়ে রয়েছে এবং মুখ দিয়ে রক্ত। আর তারপর এটা দেখে যে ওর কুকুর জাহান্নামের আগুনে চলছে। কিন্তু এরপর যখনই নেথানের ঘুম ভাঙে আমরা বুঝতে পারি যে এটা ওর দুঃস্বপ্নে ছিল আর কি, ও ঘুমিয়ে পড়েছিল। তো এখানে নেথান সবকিছু বলে ওর বোনকে যে আমি এগুলো দেখেছি। তো এই ঘটনার পরে কি হয়, নেথানের মানসিক যে তোমার অবস্থাটা সেটা একবারে নষ্ট হয়ে যায়। ও খালি এগুলো দেখে যে ওর কুকুর জাহান্নামে পড়ছে এবং পাগলামি করা শুরু করে। তো এই জন্য ওর যে বড় বোন সে নেথানকে একটা আশা দেয়, তুমি চিন্তা করো না, আমি তোমার কুকুর ম্যাক্সিনের সাথে খুব শীঘ্রই দেখা করার ব্যবস্থা করব এবং ওকে অবশ্যই দোজখ থেকে জান্নাতে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ। পরের দিন সকালে আমরা দেখি দুই ভাই বোন একটা বনের দিকে এগোচ্ছে। তো এখানে ওরালে বড় বোন ছোট ভাইকে বলতে থাকে, আমার ক্লাসের একজনের কাছ থেকে আমি একটা তথ্য পেয়েছি এবং ওর মা কালো জাদু করে, তো ওর কাছ থেকে আমি বইটা নিয়ে এসেছি, ওটার সাহায্যে আমরা তোমার কুকুর ম্যাগজিনের আত্মাকে দোজখ থেকে ছাড়িয়ে জান্নাতে পাঠিয়ে দেবো। তোরা যে ফরেস্টে ঢুকে বা জঙ্গলে ঢুকে সেখানে একটা সাইনবোর্ড দেখতে পাই যে এই বনটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, এখানে প্রচুর মানুষ সুইসাইড করে এবং ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে। তবে তারপর ওরা বনের ভেতরে ঢোকে এবং ওরা কিছু জিনিসপত্র নিচে পড়ে থাকতে দেখে। আর তখন বড় বোন বলে, এগুলো দেখে ভয় পেও না, এগুলো হচ্ছে অফারিংস, আর এইসব জিনিস এজন্য এখানে রাখা হয় যাতে এই বন থেকে কোনো শয়তান বাইরে বেরোতে না পারে এবং তাদের প্রিয়জনেরা যাতে শয়তানের কাছ থেকে নিরাপদে থাকতে পারে। তো এটা শুনে ওই ছোট্ট ছেলে নেথান করে কি ম্যাগজিনের গলার যে বেল্টটি ছিল সেটা ওখানে রেখে দেয়। আর তারপর বড় বোন করে কি তার হাতে যে একটা বই ছিল এবং ছোট ভাইকে বলে এই বইয়ে অনেক জাদু মন্ত্র রয়েছে যেগুলো দিয়ে আত্মা, শয়তান এবং ফেরেশতাকে ডাকা যায় এবং দোজখ বা স্বর্গের রাস্তাও খোলা যায়। কিন্তু আমরা যখন বড় বোনের ওই বইটার দিকে নজর দিই তখন দেখতে পাই এটা তো কোনো ওরকম বই না, এটা জাস্ট একটা হাতে আর্ট করা বুক, মানে বানানো বুক। তো যাই হোক, এরপর বড় বোন আর ছোট ভাই করে কি জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আর এরপর বড় বোন ছোট ভাইকে বলে এই জঙ্গলের এমন এমন জায়গা রয়েছে যেখানে শয়তান বা ডেভিল কিংবা লুসিফাররা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে এখানে ল্যান্ড করেছিল, আর এখানে দোজখের দরজাও রয়েছে। আর এই দোজখের দরজাকে বলা হয় হচ্ছে এন্ট্রাম, এবং আমরা ওই দোজখের দরজাটা ওপেন করে ম্যাগজিনের কাছে গিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসবো। আর তখনই ব্যাকগ্রাউন্ডে অ্যারো চিহ্নের মাধ্যমে আমাদের একটা ডেভিলের ফর্ম দেখানো হয়। তো যাই হোক, এরপর ওরা করে কি এন্ট্রাম বা দোজখের দরজা খোলার জন্য সেখানকার কাটাসুরে একটা ক্যাম্প বানায়। আর তারপর ওই বই লেখা অনুযায়ী ওরা কালো জাদু করতে শুরু করে। তো প্রথমে ওরা একটা স্টারের মতো ট্রায়াঙ্গেল বানায় এবং ওই প্রত্যেকটা কোনায় 5টা কোনায় প্রধান 5 ধর্মের 5টা প্রতীক রাখে। আর এরপর ওরা করে কি দোজখের রাস্তা খোঁজার জন্য গর্ত করতে শুরু করে। তো যাই হোক, এখানে বড় বোন মাটি খুঁড়তে খুঁড়তে ছোট ভাইকে বলে, দেখো দোজখে যাওয়ার জন্য কয়েকটা লেভেল আমাদের পার করতে হবে, আমরা যত লেভেলে যেতে থাকবো তত দ্রুত এই জঙ্গল অন্ধকার হতে শুরু করবে। তো যাই হোক, এরপর যখন আস্তে আস্তে আলো কমতে শুরু করে এবং অনেক গর্ত হয়ে গিয়েছে তখন নেথান করে কি মাটিতে কান লাগিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে যে দোজখের শব্দ শোনা যায় কিনা, কিন্তু ও কিছুই শুনতে পায় না। তো তখন বড় বোন বলে যে না, আমরা তো এখনো ফার্স্ট লেভেলেই পৌঁছাইনি। কিন্তু তখন ওরা সেখানে খুব অদ্ভুত একটা কাঠ বেরিয়ে দেখতে পায়। তো বড় বোন তখনই বলে ওঠে এটাই শয়তান হবে, পালাও তাড়াতাড়ি। আর তারপর ওরা দুজন করে কি পালাতে শুরু করে। বাট তার একটু দূরে আমরা দেখতে পাই সেখানে একটা মরা দেহ পড়ে রয়েছে, তার মানে এখানে সে হয়তো সুইসাইড করেছিলেন। তো যাই হোক, খেলের ফার্স্ট লেয়ার পর্যন্ত খোঁড়ার পরে আর এরপর খাবার খাওয়ার সময় ওরা একটা মানুষকে দেখতে পায় যে এই জঙ্গলে এসেছে ছুরি দিয়ে সুইসাইড করার জন্য। তো এই দৃশ্য দেখে মনে করো ছোট ভাই ঠিক থাকতে পারে না, চিৎকার করে ওঠে। আর ওই লোকটি তখন ওদেরকে দেখতে পায় এবং ওদের উদ্দেশ্যে কিছু বলে, বাট অন্য ভাষায় বলে। দেখতে পাচ্ছ লোকটি চাইনিজ টাইপের এবং সেখান থেকে নিজের জিনিসপত্র উঠিয়ে চলে যায়। আর তারপরে ওরা দুজন করে কি আবারও খনন করতে শুরু করে, মানে লেভেল 2 যেতে হবে আর কি। কিন্তু তখনই নেথান একটা ওষুধের বোতল পায় আর একটা বন্দুক কুড়িয়ে পায়। কিন্তু এরপর যখন বড় বোন সেটা সাইড করে রাখতে যায় তখন ওরা ব্ল্যাক হান্টারদের দেখতে পায়। ব্ল্যাক হান্টার বলতে কি বোঝাবো, ধরো এই জঙ্গলের মধ্যে ডাকাত টাকাত থাকে এরকম একটা কিছু। তো এটা দেখে ভয়ে নেথান করে অনেক জোরে একটা চিৎকার করতে লাগে। আর তখনই বড় বোন করে কি অ্যাক্সিডেন্টলি ওই বন্দুকটি দিয়ে ওই ব্ল্যাক হান্টারদের দিকে ফায়ার করে। তো এর ফলে ব্ল্যাক হান্টাররা সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর বড় বোন আসে তার ছোট ভাইকে সান্ত্বনা দিতে এবং চুপ করিয়ে ফেলে। আর এদিকে পুরোপুরি রাত হয়ে যায়। তো রাত হওয়ার কারণে ওরা করে কি ক্যাম্পে ঘুমাতে চলে যায়। মানে চিন্তা করে এই পিচ্ছি দুটা পোলা মানে সাহস কি, জঙ্গল এসেছে একা একা, মনে করে টেন্টে রাত থাকতে, তার উপর আবার ভূত নামাবে, মানে শয়তানকে ডাকবে দোজখে যাবে। সিরিয়াসলি পাগল নাকি ওরা। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই
তাঁবুতে মানে ঘুমানোর আগে বড় বোন করিকে ছোট ভাইকে ওই বইয়ের মধ্যে 3 মাথার একটা কুকুরকে দেখায়। আর এই কুকুরটা হেলের একেবারে লাস্ট স্টেজে মানে 5th লেভেলে রয়েছে, যাকে চেইন দিয়ে বাঁধা রাখা হয়েছে। এবং এই 3 মাথাওয়ালা কুকুরের কাজ হচ্ছে হেলের ভেতর থেকে বা দোজকের ভেতর থেকে যেন কোনো আত্মা বের না হতে পারে এবং ভেতরে কোনো আত্মা প্রবেশ না করতে পারে। তো যাই হোক, এই গল্প শুনে নেথান যখন যায় নদীর কাছে ব্রাশ করতে, তখনই সে নৌকার উপর ক্যারনকে দেখতে পায়। আর ওর বোনের কাছে যে বইটা রয়েছে, ওই বইয়ের ভাষ্য মতে ক্যারন হচ্ছে এমন একটা পার্সন বা এমন একটা মেথোলজিক্যাল ক্যারেক্টার যে মানুষ মারা যাওয়ার পরে তার আত্মাকে নরক পর্যন্ত নৌকায় পৌঁছে দেয়। তো নেথান তো ওকে দেখে ভয় পেয়ে যায় এবং আবার ক্যাম্পে ফিরে আসে। আর এরপর নেথান এসে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর পরে সে আবার ওই স্বপ্ন দেখতে শুরু করে, যে স্বপ্নের মধ্যে সে একটা বই পড়ে এবং তখন একটা ডেভিল হেল থেকে বেরিয়ে আসে এবং মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে থাকতে শুরু করে। তো এখানে হয়তো ইঙ্গিত দেওয়া হয়েছে যে অলরেডি কোনো ডেমন ওদের ডাকে আসতে চলেছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই বড় বোন করিকে ওর পকেট থেকে কিছু বের করে সেটা ওর ব্যাগে রাখে। আর এরপর আবার ওরা সেই জায়গায় আসে যেখানে মাটি খুঁড়ছিল ওরা দোজকের দরজা পাওয়ার জন্য। কিন্তু তখনই হঠাৎ করে নেথান পাশে গিয়ে বসে পড়ে। আর বড় বোন তখন জিজ্ঞাসা করে কি হয়েছে। তো নেথান তখন বলে, মনে হয় আমরা 2nd লেভেলে পৌঁছে গিয়েছি, কারণ দেখো আমার হাতে এভিল স্ক্র্যাচ চলে এসেছে, মানে শয়তানের খামচির দাগ। তো বড় বোন তখন বলে, কোনো টেনশন নেই, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা ভালো কাজ করছি, আমি এখনই তোমার হাতের মধ্যে পবিত্র পানি ঢেলে দিচ্ছি। আর এভাবেই ছোট ভাইকে সান্ত্বনা দেয় আর কি। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা সাদা কালো কালারে দুজন কাপড়কে দেখতে পাই এবং এরকম সেম দৃশ্য অরিজিনাল মুভিতেও ছিল। এবং আমরা যে ভিডিও শুরু আগে বলেছিলাম যে এখানে আদম হওয়া বা অ্যাডাম ইভের তোমার রেফারেন্স টানা হয়েছে, এদেরকে হয়তো তাই বোঝানো হয়েছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি বড় বোন তখন ছোট ভাইকে বলে, দেখো এই বইয়ের হিসাব অনুযায়ী আমরা যেহেতু হেলের 2 নম্বর লেভেলে প্রবেশ করেছি, এখন যদি এই বনের মধ্যে আমরা কোথাও তোমার কুকুর ম্যাগজিনের কোনো কিছু খুঁজে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ওর আত্মা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছে এবং জান্নাতে চলে যাবে। তো সেই হিসেবে বোন করিকে ছোট ভাইকে নিয়ে জঙ্গলের ভেতর খুঁজতে থাকে এবং এক পর্যায়ে বড় বোন করিকে ছোট ভাইয়ের আড়ালে ওর পকেটে যে ম্যাগজিনের কলারটা ছিল মানে কুকুরটার, সেটা শুকনা পাতা নিচে লুকিয়ে রাখে যাতে নেথান ওটা পেয়ে যায় এবং নেথান সত্যি এটা পায়। আর তখন নেথান তো অনেক খুশি হয়ে যায়, তাহলে তো আমার কুকুর সত্যি মুক্তি হয়ে গিয়েছে দোজক থেকে। আর বড় বোন তখন বলে, হ্যাঁ তার মানে আমরা 3rd লেভেলে রয়েছি। কিন্তু তখনই নেথান ট্রান্সপার্টস দেখতে পায়, এটার অর্থ আমি বুঝি নাই। আর তখনই নেথান করিকে ওটার পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু ওরালি তখন তাড়াতাড়ি বেল্টে ওঠায় এবং ও নেথানের পেছনে দৌড়াতে লাগে। আর তারপর এমন একটা জায়গায় ওরা পৌঁছায় যে জায়গাটা নেথান স্বপ্ন দেখতো। মানে নেথান যখন দুঃস্বপ্ন দেখতো তখন সে ক্যানিবাল দেখতো, মানে যারা মানুষের মাংস খায়, এবং একটা শয়তানের স্ট্যাচু দেখেছিল। তো এখানেও সেম ওরকম একটা জিনিস রয়েছে এবং এখানে দুজন ক্যানিবাল মানে যারা মানুষ খেকো একটা মানুষকে পুড়িয়ে রান্না করে খাচ্ছিল। আর যে লোকটাকে খাচ্ছিল সেই লোকটার জিনিসপত্র দেখে আমরা বুঝতে পারি এই লোকটাই জঙ্গলে সুইসাইড করতে এসেছিল এবং ওদের সাথে অলরেডি দেখা হয়েছিল। তো বড় বোন তো এইসব দৃশ্য দেখে ভয় পেয়ে যায় আর ভাইকে নিয়ে দ্রুত ক্যাম্পের দিকে দৌড়াতে থাকে। কিন্তু আমরা এতক্ষণ ওর বড় বোনের ভাবভঙ্গি দেখে বুঝতে পেরেছি যে ওর বড় বোন কিন্তু পুরো ফ্রড, ভণ্ড বাবা আর কি। ভাইকে হয়তো বুঝ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে যে তোর কুকুরকে আমি দোজক থেকে ছাড়িয়ে দিচ্ছি, মানে এটা আমি প্রেডিক্ট করছি আর কি। আর একটু পরে বুঝতে পারবো অ্যাকচুয়াল কাহিনী কি। তো যাই হোক, এরপর নেথান আবার ওই গর্তের কাছে আসে এবং বলে আমরা আরো গর্ত করবো, আমি আমার কুকুরকে দেখতে চাই। 5 নম্বর লেভেলে গিয়ে একবারে ওরা দোজকে গিয়ে দেখবে কুকুরকে। বোনের কথা বিশ্বাস হচ্ছে না, বাট তখনই আকাশে কালো মেঘ ওরা দেখতে পায়। আর ওই মেঘটা ছিল হচ্ছে ওই মানুষ খেকে যে দুজন ছিল ঠিক ওদের উপরে। তো এটা দেখে ওরা তো ভয় পেয়ে যায় এবং নদীর দিকে দৌড়াতে শুরু করে। আর এখানে বোনটাই বেশি ভয় পায় যে আমরা নিশ্চিত বিপদে পড়তে চলেছি, অনেক বেশি করে ফেলেছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক হান্টার আবার ওদের পিছু করেছে আর তখন ওরা আবারও পালাতে শুরু করে এবং নৌকার কাছে আসে। তো নৌকা নিয়ে যখন ওরা পালাচ্ছিল তখনই নেথান করিকে পানিতে পড়ে যায়। আর তখন বড় বোন ওরালি অনেক কষ্টে নেথানকে বাঁচানোর চেষ্টা করে এবং ফাইনালি জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। আর নৌকার মাধ্যমে ওরা বাড়িতে আসবে, কিন্তু বাড়িতে আসতে গিয়ে যেটা হয় ওরা জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছায়। কিন্তু তারপরে ওরা যে ওখান থেকে বেঁচে এসেছে এজন্য ওরা অনেক খুশি। কিন্তু যখন ওরা জঙ্গলের ভেতরে ঢুকে ওরা দেখতে পায় ওরা তো আবার সেই ওদের ক্যাম্পের সামনে চলে এসেছে। তো এটা দেখে ওরা দুজনে প্রচুর ভয় পেয়ে যায়। আর এদিকে নেথান একটা চেইন দেখে সেকল, আর এটা দেখে চিৎকার করতে থাকে। আর ওরালো তখন ভয় পেয়ে গর্ত থেকে বন্দুকটা বের করে এবং ভাইকে নিয়ে ক্যাম্পের ভেতরে চলে আসে। আর তারপর রাতে তারা দুজন যখন ক্যাম্পের ভেতরে ছিল তখনই নেথান বড় বোনকে বলে যে আমি ওটাকে দেখেছি। বড় বোন বলে কোনটা? বলে ওই 3 মাথাওয়ালা কুকুরকে এবং ওই শয়তানকে আমি দেখেছি। তো এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট, মানে বড় বোন অ্যাকচুয়ালি যা যা ঘটেছে তা নিয়ে অলরেডি অনেক ভয় পেয়ে গিয়েছে এবং বড় বোন যেটা ভেবে এখানে এসেছিল সেভাবে তো সবকিছু হচ্ছে না, অ্যাকচুয়ালি ভয়ঙ্কর কিছুই হচ্ছে। তো বড় বোন তখন ছোট ভাইয়ের কাছে ডাইরেক্ট স্বীকারই করে, ভাই আমি তোকে সব মিথ্যা বলেছিলাম, শুরু থেকে পর্যন্ত সব মিথ্যা কাহিনী। আমি যে বলেছিলাম তোর কুকুর ম্যাগজিনকে দোজক থেকে উদ্ধার করে নিয়ে আসবো, এই পুরো কাহিনী আমি নিজে বানিয়েছি এবং এই বইটাও আমি নিজে তৈরি করেছি এবং আমার কল্পনা থেকে তৈরি করেছি, আর্টগুলো আমি নিজে করেছি। এরকম কোনো প্রাণী এক্সিস্টই করে না। আমি ভেবেছিলাম ওই কুকুরটা নিয়ে তোর যেহেতু মন খারাপ, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছিস, তো তোকে যদি আমি জঙ্গলে নিয়ে এসে তারপর এরকম একটা রিচুয়াল করে তোকে যদি বিশ্বাস করাতে পারি যে ম্যাগজিনের আত্মা দোজক থেকে মুক্তি লাভ করেছে, তাহলে হয়তো তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু মনে হচ্ছে এখানে এসে আমরা উল্টো ফেসে গিয়েছি। বাট নেথান এই কথা শোনার পরে খুব একটা বেশি রিয়াকশন করে না, কারণ অলরেডি বড় বোন যে বইটা তৈরি করেছে, মানে মানুষ খেকো, তারপর 3 মাথার ওই যে কুকুর, আরেকটা ডেমন, তারপর হচ্ছে ওই নৌকা দিয়ে যে দোজকে নিয়ে যায়, এগুলো অলরেডি ও দেখে ফেলেছে, নেথান দেখে ফেলেছে। কিন্তু তখন বড় বোন আবারও বলে, দেখ তুই যে বেলটা পেয়েছিস ওটা আমি ভেবে রেখেছিলাম। আর তারপর করে কি ম্যাগজিনের বেলটা বের করে এবং নেথানকে যখন দেখাতে যায় তখন ওরা সেরাবারাসের শব্দ শুনতে পায়, মানে 3 মাথা কুকুরের শব্দ, মানে সত্যি
সত্যি আশেপাশ থেকে ওরা কুকুরের শব্দ পায়। আর এবার এই শব্দ পেয়ে বড় বোন ভয় পেয়ে যায়। তার মানে আমি কি দুষ্টিমি করে যা করছিলাম এটা কি সত্যি হয়ে যাচ্ছে? তো ওরা দ্রুত করে কি একটা গাছের উপর উঠে বসে আর বন্দুক চালানোর ফলে কুকুরের শব্দটি সেখান থেকে চলে যায়। কিন্তু বড় বোন এখানে বুঝতে পারে আমি অনেক ভুল করে ফেলেছি। আমার এই দুষ্টুমি করে সমস্ত লেখা কাহিনী আস্তে আস্তে আসল রূপে পরিণত হচ্ছে। আমরা হয়তো অলরেডি দোজকে পৌঁছে গিয়েছি, এটাই হয়তো দোজক এবং আমরা দোজকের 4th লেয়ারে রয়েছি। আর এরপর ওরা দুজনেই গাছের উপরই ঘুমিয়ে পড়ে। আর তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আর এই ফ্ল্যাশব্যাকে আমরা আরেকটা জিনিস জানতে পারি বা ক্লিয়ার হয় যে ম্যাগজিন আসলে কিভাবে মারা গিয়েছিল। তো হয়েছে ওরা সবাই মিলে যখন পিকনিকে গিয়েছিল তখন নেথানের আদরের কুকুর ম্যাগজিন নেথানকে কামড়ে দিয়েছিল। আর এ কারণে ওর মা ওই কুকুরটার উপর রেগে যায় এবং এরপর ওই কুকুরটা অসুস্থ হয়েছে এই মিথ্যা কথা বলে কুকুরটাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর এই জিনিসটা বড় বোন জানতো। আর এ কারণেই মনে করো অনুশোচনা থেকে হয়তো ভাইকে সুস্থ করার জন্য এখানে নিয়ে এসেছিল। তো যাই হোক এরপর বর্তমানে ওরা যখন ঘুম থেকে ওঠে ওরা দেখতে পায় ওই মানুষকে করে ওদের ক্যাম্পের সামনে রয়েছে। আর কোনোভাবে যদি ওদের পেয়ে যায় তাহলে তো ওদেরকে পুড়িয়ে খাবে। তো ওরা দুজন করে কি আস্তে আস্তে গাছ থেকে নামে আর বন্দুকটাও কাছেই ছিল। কিন্তু যখন ওই বন্দুকটা নিতে যায় তখনই দেখতে পায় যে ওই মানুষকে করে ওদেরকে দেখে ফেলেছে এবং নেথানের দিকে শুট করে। আর এরপরই বড় বোন করে কি দৌড়াতে শুরু করে কিন্তু সে নিজেও বেহুশ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই মানুষকে করে ওদের খাঁচায় বন্দী করে রেখেছে। আর এরপর ওরা যখন নেথানকে রান্না করার জন্য নিয়ে যায় তখনই ওয়ালি করে কি খাঁচা ভেঙে ফেলে এবং পাশে থাকা বন্দুকটি নিয়ে একটা ক্যানিবালকে গুলি করে আর নেথানকে পালাতে বলে আরেকটি ক্যানিবালকেও গুলি করে শেষ করে দেয়। আর তারপর আবারও এই সিনেমার স্ক্রিন ডার্ক হয়ে যায় এবং আমরা আবারও ব্ল্যাক এন্ড হোয়াইটে সেই দুটো কাপলকে দেখতে পাই যাদেরকে টর্চার করা হচ্ছিল। তো এখানে আমরা দেখতে পাই ছেলেটির উপর বন্দুক তাক করা ছিল আর ওদের দুজনের চোখে উঠিয়ে ফেলা হয়েছে। মানে খুব বিভৎস একটা দৃশ্য ছিল। তবে এই সিনেমার সাথে এই দৃশ্যগুলোর কি সম্পর্কে এটা কোথাও ক্লিয়ার করা হয়নি। মানে বুঝতেই পারছো এখন যেমন ফেসবুক রিল হয় ছোট ছোট বা বিভিন্ন ভিডিও সুন্দর করতে ইন্ট্রো দেওয়া হয়, তো ওরকম হয়তো এই সিনেমাটা ইন্টারেস্টিং করার জন্য 1980 সালের সিনেমাতে হয়তো এই দৃশ্যগুলো লাগানো হয়েছিল এক্সট্রা কাহিনীর বাইরে। মানে এটা জাস্ট আমি নিজে প্রেডিক্ট করে বলছি। তো যাই হোক এরপর আমরা ওদের বইটা খোলা দেখি আর আমরা এখানে দেখি যে নেথানা আর ওরালি দুই ভাই বোন দোজকের 5th লেয়ারে রয়েছে। আর এখানে উল্লেখ করা দুই ভাই বোন কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে যার যার মতো। আর আমরা দেখি নেথান তো দৌড়াচ্ছে এই বনের মধ্যে আর তারপর সে একটা জায়গায় বসে কাঁদতে থাকে আর তখনও সেগুলোর আওয়াজ পায়। আর ওর কাছে মনে হয় এটাই কি তাহলে সেই 3 মাথার কুকুর হেলের কুকুর। মানে ওরা দুজনে বিশ্বাস করতে শুরু করেছে দুই ভাই বোনে যে ওরা সত্যি সত্যি দোজকে চলে এসেছে 5th লেয়ারে রয়েছে। তো যাই হোক এরপর নেথান সেই আওয়াজটা অনুসরণ করে সেখানে দেখতে পায় যে সত্যি সত্যি একটা কুকুর এখানে আটকা রয়েছে। তবে কুকুরটি নর্মালি আটকা পড়েনি, এখানে সেকুয়েল দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছিল। তো কুকুরটির ফাঁদে আটকা পড়ে কাঁদছিল আর নেথান তখন কুকুরটিকে মুক্ত করে দেয় আর তখনই স্ক্রিনে লেখা ওঠে দ্য এন্ড, মানে সিনেমা শেষ। বাট এরপরে মুভিটা চলতে থাকে। আমরা দেখি নেথানকে খোঁজার জন্য বড় বোন ওয়ালি বনের মধ্যে দৌড়াচ্ছে আর তখনই সে ওই ব্ল্যাক হান্টারদেরকেও দেখতে পায়। তো এটা দেখে ভয় পেয়ে ওয়ালি করে কি দৌড়িয়ে আবার ক্যাম্পের দিকে চলে আসে আর ওই বইটিকে জ্বালিয়ে গর্ত খুঁড়তে শুরু করে যাতে দোজক থেকে বেরিয়ে আসতে পারে। আবার এদিকে আমরা দেখি নেথানও করেছে কি ওই যে লোহার ফাঁদটি ছিল সেকুলার, সেই ফাঁদটি হাতে নিয়ে সামনের দিকে গিয়ে আসছিল। তো এর ফলে যেটা হচ্ছে প্রচুর শব্দ হচ্ছে সেকুলার এবং অন্যরকম একটা শব্দ হচ্ছে। আবার ওর পেছনে কুকুরও রয়েছে সেটারও শব্দ হচ্ছে। আবার এদিকে বড় বোন তো ভাবছে আমরা সত্যি দোজকে চলে এসেছি। তো বড় বোন মনে করে এটাই মনে হয় সেই 3 মাথাওয়ালা কুকুর এসেছে আর সে ভয়ে আন্ধাধুন গুলি চালিয়ে দেয়। আর এখানে দৃশ্যের কাট হয়ে যায় এবং আমরা ধরে নেই যে বড় বোন ভয় পেয়ে নিজের ভাইকেই মেরে ফেলেছে। আর এরপর আমাদের লাস্টে ওই সাদা কালো ভিডিওতে সেই কাপলকে দেখানো হয়। আমরা দেখতে পাই তারা পুরো মরে রয়েছে এবং তাদের হাত কাটা, চোখ ওঠানো এবং হাতে আপেল ছিল। তার মানে শয়তান ওদের দুজনকে মেরে ফেলেছে। আর এখানে এই রহস্যময় সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে একটা কথা বলতে হচ্ছে, সিনেমা যে আহামরি অনেক বেশি ভয়ঙ্কর ছিল এরকম কিছু নয়, কিন্তু অ্যাকচুয়াল সিনেমাটা দেখতে গেলে হয়তো ভালো লাগতে পারে, আমি নিশ্চিত নেই। কারণ অ্যাকচুয়াল সিনেমা যখন তুমি দেখতে যাবে তখন সিনেমার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে, তারপর ক্যারেক্টার গুলো বা যারা অভিনয় করছে তাদের যে ভয়েস গুলো থাকবে, বিভিন্ন কারণে তোমরা হয় কি ওই পুরো পরিবেশের মধ্যে ঢুকে যাও। কিন্তু নর্মালি যখন তুমি এক্সপ্লেন দেখবে তখন কিন্তু এই সুযোগগুলো থাকে না। তো এই জন্য আমি বলি কিছু কিছু সিনেমা আছে এক্সপ্লেনে সুন্দর লাগে, আবার কিছু কিছু সিনেমা আছে দেখতে বেশি সুন্দর লাগে। তো এই জন্য আমার মতে এই সিনেমাটিকে খারাপ বলা উচিত হবে না। আমরা ধরে নেবো আমরা এক্সপ্লেন দেখেছি বলে হয়তো সিনেমার আসল মজাটা পাইনি। তো যাই হোক এই সিনেমার কাহিনী কি বাস্তব ঘটনার উপর নির্মিত করে তৈরি করা হয়েছে বা কাল্পনিক কোনো কাহিনী কিনা এটা ওইভাবে ক্লিয়ার করা হয়নি। তো যতদূর রেফারেন্স পাওয়া গিয়েছে মানে এরকম কোনো কাহিনী অ্যাকচুয়ালি ঘটেছিল সেটাকে হয়তো আরো মডিফাই করে এই সিনেমা হিসেবে তৈরি করা হয়েছে। তবে এই কাহিনী দেখে আমরা যেটা বুঝলাম যে দুষ্টুমি করে যদি তুমি কিছু করো সেটার যে তোমাকে দেওয়া লাগতে পারে। আর এই সিনেমাতে আরো কিছু ক্লু দেওয়া হয়েছে লাস্টে যে অ্যাকচুয়ালি ওদের সাথে কি হয়েছিল। তো এখানে যেটা বলা হয়েছে, তো অ্যাকচুয়ালি নেথানের কুকুর মারা যাওয়ার পরে তার উপর মানসিকভাবে এত বেশি আঘাত পড়েছিল যে তার জন্য তার বোন এগুলো করেছে এবং তারা এই বিপদে পড়েছে। তো আরেকটা রেফারেন্স দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে পুরো সিনেমার যে আমরা কাহিনী দেখলাম এই পুরোটাই নেথানের মনের একটা কল্পনা ছিল। আর এই সিনেমা তো পাবলিসিটি কিভাবে পেলো বা এত ভয়ঙ্কর সিনেমার খেতাব কিভাবে পেলো এটার কারণ হিসেবে যদি বলি, এই সিনেমা যারা তৈরি করেছে তারা হয়তো এই সিনেমাটিকে মার্কেটিং করার জন্য বা পাবলিসিটি করার জন্য এমন কিছু কাজ করেছে যার জন্য এই মুভিটাকে ডেডলির খেতাব হয়েছে। আর এই কারণেই এই সিনেমাটা দেখারও মানুষের আগ্রহ জেগেছে এবং সিনেমা দেখতে গিয়েও মানুষ বেশি উত্তেজিত হয়ে গিয়েছে। তবে যেটাই হোক না কেন এই সিনেমা দেখতে গিয়ে যে অনেক মানুষ মারা গিয়েছে এটা সত্য কথা, তারা অনেক দুর্ভাগা ছিল। তবে সিনেমাটা আমার কাছে অত বেশি ভয়ঙ্কর বা ওইরকম বেশি ডেডলি লাগেনি। তবে যারা অ্যাকচুয়াল সিনেমাটি দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কেমন ফিল করেছো সিনেমাটি নিয়ে। বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।